ভুল হয়ে গেছে, আমার বড্ড ভুল হয়ে গেছে। প্রিয়ার বিড়বিড় করে বলা কথাগুলো সম্ভবত অপু শুনতে পেল না। আরও কিছু বলবে বা বলতে তার আগে উঠে পড়ল প্রিয়া, চলে গেল সেখান থেকে। রিমিও অপেক্ষা করলো না এক সেকেন্ড, আর না তো অপুকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করলো। প্রিয়া বাড়ির ভিতরে বাবা মাকে না পেয়ে বাইরে ছুটল। প্রিয়ার বাবা মা সহ বাদ বাকি সকলে শিয়ার কাছে, ওখানে গেস্টদের সাথে কথাবার্তা বলতে ব্যস্ত। প্রিয়া এসে দাঁড়াতেই প্রিয়ার বাবা পরিচয় করে দিল মেয়েকে। প্রিয়া সৌজন্য সাক্ষাৎ শেষে শিয়ার পাশে দাঁড়ালো। আমরা কখন যাব আপু? রাত হয়ে যাবে যেতে যেতে। শিয়া বোনের মোলের মুখের দিকে তাকালো। মেয়েটা বাড়ি, নারী নক্ষত্র সব চেনা তার। কখন মন খারাপ, কখন মন ভালো, না বললেও টের পায় সে। বোনের হাত ধরে টেনে পাশে বসলো। যাবো তো, সন্ধ্যার পর রওনা দেবো। কিছু হয়েছে? মাথা নাড়ল প্রিয়া। কিচ্ছু হয়নি বোঝালো। পাশে রিমি এসে দাঁড়াতে ভুরু জোড়া তুলল রিমির দিকে। রিমি ইশারা করলো প্রিয়াকে দেখে, মুখ নাড়িয়ে আকাশের নাম বলল। এবার খানিকটা সম্ভবত ধরতে পারল শিয়া। প্রিয়ু, বল, খেয়েছিস? হুম। আকাশ খেয়েছে? ওনার বাড়ি খেয়েছে নিশ্চয়। আমাদের সাথে বসে নি, খাওয়ার আয়োজন তো সব এখানেই। আমার এখান দেখে দেখা যাচ্ছে কে খেয়েছে বা খায়নি। আকাশকে তো দেখলাম না বসতে। ওর সাথে দেখা হয়নি তোর? দেখা না হওয়ার কী আছে, দেখা হওয়ার উপরেই তো আছে। সে এদিক সেদিক তাকিয়ে খুঁজলো আকাশকে, দেখতে পেল না। অয়নকে দেখলো না। শুধু তাই নয়, ওদের কেউ এদিকে নেই। অফিসের কি একটা গোলমাল হয়েছে বলে সব কয়টা উধাও। খুব আর্জেন্ট না হলে আজকের দিনে এরকম করতো না কেউ। বাবার ডাকে প্রিয়া আবার উঠে যেতে গড় গড় করে এতক্ষণ ঘটা সব কথা বলে ফেলল রিমি। সে আর কপালে ভাঁজ। কই, অয়ন তো অপুকে নিয়ে কিচ্ছু বলেনি। এরকম কিছু সত্যি ঘটলে অয়ন কি তাকে জানাতো না? ভাবার মধ্যে অয়নের উপস্থিত। মৃদু হেসে সরে দাঁড়ালো রিমি। অয়ন পাশে বসতে শিয়া জিজ্ঞাসা করলো, তোমার মামাতো বোন অপুর সাথে আকাশের বিয়ে ঠিক হয়ে আছে? ভুরু কুচকে তাকালো অয়ন। তাদের মায়ের রাগের মাথায় সেদিন হম্বিতম্বি ছিল শুধু সেটা। শিয়া কান অবধি পৌঁছালো কী করে? মিসআন্ডারস্ট্যান্ডিং একটা, আর কিছু না। কেন বলো তো? রিমির মুখে শোনা কথাগুলো আরেক দফা আওড়ালো শিয়া। অয়ন কপাল চাপড়ালো। এই কারণে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এখন অযথা একটা মনমালিন্য হবে দুই পরিবারের মধ্যে। ফোন করে চটজলদি ফোন করলে আকাশকে। কোথায় তুই? আকাশ সবে নিজের রুমে এসেছে, মাথা দপদপ করছে। ঘরে। প্রিয়া ভাবির কাছে না? তোর বউ, তুই জানবি? আমরা জানবো কী করে? নাকি অপুকে পেয়ে ওকে ভুলে গেছিস? রুম দেখতো গোছানো না? ভাইয়ের হেয়ালিপনা কথাগুলোর মানে টের পেল না আকাশ। বিছানার দিকে তাকালো। গোছানো। সকালে সে তাড়াহুড়োয় রুম এলোমেলো করে বেরিয়ে গেছিল। ছোট্ট করে জবাব দিল, গোছানো। অপু গুছিয়েছে। তাহলে অপুকে রুমের দায়িত্বটা দিয়ে দিলি আমার বোনটার জন্য? আমি তাহলে অন্য জায়গায় সম্বন্ধ দেখতে পারি তো নাকি? আকাশ বিরক্ত হলো এবার। সোজা কথা সোজাভাবে না বলে এত প্যাঁচাচ্ছে কেন অযথা? যা বলা সোজা সাপটা বলো। সারাদিন আমার বোনটাকে ইগনোর করছিলি কেন? তার উপর তোর অপু বলেছে তোদের বিয়ে জলদি। ভাবলাম বাড়ি বিয়ে এনে মেয়েটাকে অপমানের মানে হয় আমার বোনটাকে। হোয়াট রাবিশ! অপু আসছে কোত্থেকে বারে বারে? সেটাই তো কথা। প্রিয়ার সাথে সব সলভ করে নে। ঘন্টা দেড়েকের মধ্যে আমরা রওনা দেব। আবার মিটিয়ে নে কী হয়েছে, না হলে আমি কিচ্ছু জানি না। ফোন রেখে আকাশ কপাল ঘষল। মেয়েটার সাথে কথা না বলার কারণে সে নিজে তাদের লন্ডনের অফিসে 81 কোটি টাকার গড়মিল হয়েছে। সেখান থেকে ডিলার বা প্রেশার দিচ্ছিল সারাদিন। আজকে সেখানকার কর্মী বকাবকি করতে গিয়ে প্রিয়ার সামনে পড়লে নরম হয়ে আসে মন। তাছাড়া ওরকম রেগে যাওয়া রূপ প্রিয়া কখনো দেখেনি। আকাশ তার এই সাইডটা মেয়েটাকে দেখাতে চায় না। যতবার আজকের দিনে প্রিয়ার সামনে পড়েছিল ততবার কাউকে না কাউকে ঝাড়ছিল, মেজাজ তুঙ্গে ছিল। অয়ন যখন কথাগুলো শুনে আধখোলা বোতামগুলো আবার লাগিয়ে ছুটল বাইরে। করিডোরে আসতে চোখে পড়ল প্রিয়াকে। আশির সাথে বাড়িতে ঢুকছে। সাথে এরি রিমি, এরিন আর আয়াত আছে। সারাদিন পর এতক্ষণে ভালোভাবে মেয়েটার দিকে তাকানোর সময় পেল আকাশ। কি স্নিগ্ধ লাগছে তার পাখিটাকে। তবে সরু হয়ে এলো চোখ জোড়া দ্রুত প্রিয়ার পায়ের দিকে তাকিয়ে। কয়েক ইঞ্চি উঁচু হাই হিল, ওটা পরে এত দ্রুত হাঁটাহাঁটি কীভাবে করছে মেয়েটা আকাশ বুঝে পেল না।
প্রিয়াকে ডাকতে যাবে গলা উঁচিয়ে, তার আগে থামলো। বসার ঘরে অনেক আত্মীয়স্বজন, বাজে দেখায় বিষয়টা। প্রিয়াকে কল দিতে গিয়েও দিল না, নিশ্চিত পাখিটা অভিমান করেছে। ছোট্ট করে মেসেজ করে আশিকে। ভাইয়ের মেসেজ পেয়ে মিটিমিটি হাসলো আরশি। প্রিয়ার হাত ধরে টানলো উপরে যাওয়ার জন্য। নিচে অনেক ভিড় প্রিয়া আপু, মাথা যন্ত্রণা করে, আমার রুমে বসবে চলে। প্রিয়া মানা করলো না, মাথা তারও ধরেছে। আকাশকে খুঁজছে কখন থেকে, আবার উধাও লোকটা। দোতলা আশির রুমে যেতেই পা বাড়াতে আচমকা টান পড়লো প্রিয়ার বাহুতে। কিছু বুঝে ওঠার আগে নিজেকে আবিষ্কার করলো আকাশের দুই হাতের বাঁধনে। দরজা আটকে দিয়েছে আকাশ। প্রিয়ার ছোট্ট শরীরটা তার দরজা লেপটে। আকাশ দু হাত দরজায় ঠেকিয়ে আটকে ফেলেছে প্রিয়াকে। আচমকা এমন হয় হতবিম্বল হয়েছে প্রিয়া। কী ঘটলো বুঝতে বেশ সময় নিয়েছে, তবে ভালোভাবে তাকাতে খেয়াল করলো একজোড়া ঘোলা হয়ে আসা চোখ তার দিকে অনিমেষ তাকিয়েছে। হতবিম্বল কাটিয়ে প্রিয়া নড়েচড়ে উঠল আকাশকে সরিয়ে দিতে। আকাশ আরও ঝুঁকলো খানিকটা। দম আটকে মাথা নিচু করে দাঁড়ালো প্রিয়া। কণ্ঠ কঠিন করার চেষ্টা করলো প্রিয়া। এটা কী ধরনের ব্যবহার? বাইরের মানুষ কী ভাববে, কী ভাববে? আমি আপনার ভাইয়ের শালিকা, তাকে এমন টেনে হিঁচড়ে নিজের রুমে আনছেন, আক্কেল নেই কেন? প্রিয়ার কণ্ঠস্বরে আকাশে হাসি পেল। নরম সরম কণ্ঠের কেউ যদি হুট করে রেগে গিয়ে সে রাগ প্রকাশ করতে চায়, তাহলে বোধহয় এরকম শোনায়। প্রিয়ার কণ্ঠ রাগে কাঁপছে নাকি ভয়ে বুঝে ওঠা গেল না। আকাশ নিচু হয়ে খোলা চুলে মুখ গুজল। হাঁচকিস বলল, সরি। হঠাৎ? সারাদিন কাছে আসতে পারিনি। পারেননি নাকি আসেননি? তাছাড়া আসার বা কী অধিকার আছে আপনার? আর কাছেই বা আসবেন কেই বা আমি? আকাশ বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না ম্যাডাম রেগে আছে ভীষণ। তবে এই মেয়েকে সব দিক থেকে চেনে সে। এর এক নিছক অভিমান, অবিশ্বাসের ছিটেফোঁটা তাতে নেই। আকাশ মুখ তুলল, চিবুকে আঙুল ছুঁয়ে উঁচু করল প্রিয়ার মুখ। ইচ্ছে করে তোমার কাছে আসবো না এও সম্ভব আমার দ্বারা? তোমার বিশ্বাসটা? আর আজ অধিকার আজ নেই কাল হবে, হতেই হবে। কোথায় যাব তোমাকে ছাড়া? কোথায় যাবেন? যেখানে ইচ্ছা যান। আকাশ বাঁকা হাসলো, নাকে নাক ঘষল, হাঁচকিসে বলল, কী যেন গানটা গেয়েছিলে আমার পাখিরা? ইস, মনে তো পড়ছে না। ওই যে হসপিটালে কী যেন ছিল, ও মনে পড়ছে। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়? কোথায় যাব তোমাকে ছাড়া? সম্ভব না তোমাকে ছাড়া এক মুহূর্ত। এই বাচ্চা মেয়েটার প্রেমে ডুবেছি আমি বহু আগে। আকাশ এহনাজ চৌধুরীকে প্রিয়ানিশা রহমানের নামে একটা বাচ্চা পাখি জাদুর মায়ে বেঁধে ফেলেছে। এ জীবনে তাকে ছেড়ে যাওয়া সাধ্যি আকাশ এহসানের নেই। তবে হ্যাঁ, প্রিয়ার চোখ জোড়া ছলছল করে ওঠে আচমকা। দু হাতে ঠেলে দেয় আকাশের শক্তপোক্ত বুক। অভিমানী গলা বলে, মিথ্যেবাদী, সব মিথ্যেবাদী। তাই তো অন্যের সাথে বিয়ে ঠিক করে এসে আমার সাথে আধিক্যতা করা হচ্ছে। তুমি বিশ্বাস করছো অপু সেসব কথা? নাক টানল প্রিয়া। বিশ্বাস সে করেনি। অভিমান হলো আকাশকে এত সামান্য কিছুতে অবিশ্বাস সে করবে না, করতে পারে না। অয়নশীর দূরত্ব তাদের সকলকে অনেক শিক্ষা দিয়েছে। ভালোবাসলে সবার আগে বিশ্বাস করতে জানতে হয়। তবে আকাশ সেসব মুখে সে থোড়াই বলবে। সব কিছুর কৈফিয়ত সে নিজের মুখে শুনতে চায়। প্রিয়া গাল ফুলে বলল, না করাই গিয়েছে। মিথ্যে বলে তার কি লাভ? লাভ ক্ষতি এই এই যে এটাই। আপনি আমাকে ভুল বুঝে দূরে চলে যাবেন, অপু সেই সুযোগে আমার গলায় ঝুলে পড়বে, আমি আপনার সাথে ভুলতে বিয়েটা করে নেব, তারপর বাস। মুখ চেপে ধরল প্রিয়া আকাশের। অগ্নিদৃষ্টিতে তাকালো আকাশের দিকে। আকাশ ভীষণ এনজয় করলো এই দৃষ্টি। প্রিয়া অনেকভাবে তার দিকে এর আগে তাকালো, এতটা রেগে কখনো তাকায়নি। প্রিয়া দাঁতে দাঁত চেপে বলল, বাজে কথা বললে আপনার বাড়িতে আপনাকে খুন করে রেখে যাব। আমার হাতে মরণ আছে আপনার। প্রিয়ার মুখের অমন নরম হাতে প্রিয়ার বাচ্চা বাচ্চা হাতটা সরিয়ে নিজের দু হাতে মুঠে নিল। হাচকিস্বর বলল, খুন তো হয়েই আছি ম্যাডাম। আপনার হাতে মরণ লেখা হয়েছে অনেক আগে, স্বইচ্ছাতে লিখেছি সেটা। সিনেমার ডায়লগ বন্ধ করুন, যেতে দিন আমাকে। রওনা দেবো এখন আমরা, দেরি হয়ে যাবে। হলে হবে। ইস, ছাড়ুন তো, তাকাও আমার দিকে পাখি। প্রিয়া এইভাবেই প্রিয়া এই ডাকে কী আছে জানে না। বুকের ভেতর উথাল পাথাল করে তার। রাগ টকবক করে পানি হয়ে যেতে চায়। আকাশ এক হাতে প্রিয়ার কোমর চেপে শূন্যে তুলে ফেলল। আরে নামান, কি হচ্ছে সেটা? আকাশ নামালো না। বিছানায় গিয়ে বসে নিজের উরুর উপর বসালো প্রিয়াকে। খোলা চুলগুলো পিছনে ঠেলে দিল। প্রিয়া অন্যদিকে মুখ ফিরিয়ে বসেছে। রাতুল্লাহ যে বলে, তুমি আমার বেবি গার্ল, ভুল কিন্তু বলে না।
বাচ্চা মেয়ে একটা, কথায় কথায় গাল ফুলে বেবিদের মতো। আপনি আমাকে বেবি বলবেন না, কি বলতে চান? হ্যাঁ, আমি বাচ্চাদের মতো আহ্লাদ করি, ন্যাকামি করি? আকাশ কপট আশ্চর্য হওয়ার ভান করলো, চোখ বড় বড় করে অবাক হওয়ার মতো করে বলল, আমার মনের কথা কি করে পড়ে ফেললে? তোমাকে যতটা বাচ্চা ভাবে ততটা নয়, একটু বড় আছো। প্রিয়ার কথায় জিততে না পেরে কান্না করে ফেলবে এমন অবস্থা। আকাশ গাল টিপল, নরম গলা বলল, লেট মি এক্সপ্লেন প্লিজ। আকাশের কণ্ঠের আকুলতা স্থির হলো প্রিয়া, মাথা নিচু করে অন্যায় পাথর খোটাচ্ছে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, আগে অপুর বিষয়টা ক্লিয়ার করি। অপু আমার মামাতো বোন, জানোই তো, আমার বড় মামার মেয়ে। আমার থেকে বছর পাঁচেকের ছোট। শিওর নেই মামা ছোটবেলা থেকে চাইতো আমার সাথে ওর বিয়েটা হোক, তবে আমার মধ্যে জানোই তো সেরকম কোনো অনুভূতি আসেনি। ভুলেও গেছিলাম আমি সেসব। মামা হয়তো মাঝে মাঝে মাকে মনে করে দিত, মা আমাকে এসে ইশারা ইঙ্গিত করতো, কিন্তু জোর বা এ জাতীয় কিছু করতো না। আমার পরিবার ছেলেমেয়ের পছন্দের গুরুত্ব দিত আজীবন। আমি যখন তোমার কথা বলি মা এক বাক্যে রাজি হয়, তবে কিছুটা ঝামেলা হয় শিয়া আর অয়ন ভাইকে নিয়ে। যেহেতু একটা সময় ওদের মধ্যে একরকম ভুল বোঝাবুঝি ছিল, মাকে বা কে বা কারা শিয়ার সম্পর্কে আজে বাজে কিছু জানিয়েছিল। আই মিন শিয়া ভাইকে ছেড়ে গেছে টাইপের। তো তখন মা একটু রেগে যায় আর হুট করে বড় মামাকে জানায় অপুর সাথে আমার বিয়ের কথা, আর ভাইয়ার সাথে সামথিং এমন। আমি বা ভাইয়া কেউ মাকে আশকারা দেয়নি। তারপরের দিন ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয় এবং মা শিয়ার অবস্থা দেখে বুঝতে পারে তার শোনা কথা সব আদতে ফেক। এবং তারপর এই যে দেখতেই পাচ্ছ সব ঠিকঠাক। সেটা তো ভাইয়া আর অপুর মধ্যে। আমাদের কি করে নিন বিয়ে অপুকে? আর ইউ জেলাস পাখি? নো। শব্দ করে হাসলো আকাশ। বেবি হেয়ারগুলো প্রিয়ার কানে গুজে দিয়ে বলল, ভাইয়ের বিয়ে উপলক্ষে ওদের দাওয়াত দিতেই হতো। মা বাবার প্ল্যান। আসলে সামনাসামনি তোমার আর আমার ব্যাপারটা না জানিয়ে ক্ষমা চাইবেন ওদের কাছে, কিন্তু বিয়ের ব্যস্ততায় সেটা হয়ে ওঠেনি এখনো। এসব নিয়ে তোমার চিন্তার কোন কারণে? প্রিয়া মুখ বাঁকালো, গম্ভীর গলা বলল, কিসের চিন্তা? আমি কোনো চিন্তা করছি না। তাই বুঝি মন খারাপ করে ঘুরছিলে? মোটেও মন খারাপ করিনি আমি। আপনি কে? আপনার কথা না বললে আমার কি? কিচ্ছু না। কথা না বলেও কিচ্ছু, সেটা কখনো বললাম? পেয়ে ইচ্ছে করছে আকাশকে কামড়ে দিতে, ফাজিল লোক। আকাশ হাসলো আর এক দফা। তার কথার পেছনে মেয়েটাকে দারুণ জব্দ হয়ে যায়। আমি আমার সব থেকে ভালো দিকটা তোমাকে দেখাতে চাই প্রিয়া, আজীবন। আমার কোনো কাজ ব্যবহার দেখে পরের বেলা আমার কাছে আসতে যেন তুমি ইতস্তত না করো, আমি সেটাই চাই। আমাদের লন্ডনে অফিসে একটা বড় স্ক্যাম হয়ে গেছে, সেটা নিয়ে কাল রাত থেকে ডিস্টার্ব। আমি চাচ্ছিলাম না আমার আশেপাশে থেকে আমাকে তুমি ওভাবে রাগ বা চিৎকার চেঁচামেচি করতে দেখো বা শোনো। তোমার মনে এটা আসুক যে কখনো আমাদের সম্পর্কে স্বামী স্ত্রীর ঝগড়া হলে তোমার সাথে আমি এই ব্যবহার করতে পারি। আমি এটা চাইনি। প্রিয়া এজাতের মুখ তুলল, নরম তুলতুলে হাতটা ছোঁয়ালো আকাশের গালে। ছল ছল চোখে তাকালো আকাশের পানে। আপনার সব সিচুয়েশন, সব রূপে একমাত্র আমি যেন সামলাতে পারি, এ অধিকার আমার চাই। প্রিয়া এহেন কথা আকাশ থমকায়, পুলকিত হয়ে এসে মন। মেয়েটা কতটা ম্যাচিওর, একটা কথা বলল জানে কি নিজে? আকাশ দুহাতে প্রিয়াকে জড়িয়ে নিজের মাথায় রাখলো প্রিয়ার বুক। এই বুকে মাথা রাখার অধিকারও তবে দিতেই হবে। দেইনি? না দিলে রাখতে পারতেন? জোর করে হলেও তুমি আমার পাখি। আমার উপর জোর চলবে না। আর কারো জোর চলুক না চলুক, আকাশে এখন আছে জোর চলতে বাধ্য। প্রিয়া ঠোঁট টিপটে হাসলো, মুচড়ামুচড়ি করে নেমে এলো উড়ুর উপর। আমি নিচে যাব, আটকাবেন না আমার কসম। আকাশ ভুরু কুচকে তাকায়। প্রিয়া বাঁকা হাসে ঘুরতে উঁচু জুতোর ব্যালেন্স হারলো, তবে পড়ল না। বুকে হাত দিয়ে শ্বাস নিতে আকাশের হাতে টান পড়লো আবার। আবার একই ভঙ্গিতে বসিয়ে ফেলছে পায়ে জুতো, এর মধ্যে খুলে ফেলেছে আকাশ। জুতোর দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল, এত উঁচু জুতো পরে বগের মতো লম্বা হওয়ার মানে কি পাখি? এত সুন্দর জুতো তার, তাকে কতটা পিটি লাগছে সেটা একবার না বলে শেষমেশ বগের সাথে তুলনা করা হলো। খেপে গেল প্রিয়া। আচ্ছা, বক পশু নাকি পাখি? প্রিয়া বাঁকা কণ্ঠে আকাশ মুখ তুলে তাকালো, ভুরু জোড়ার ভাঁজ ফেলে বলে, খেপে গেছো আছো কেন পাখি? ভালোর জন্যই তো বলছিলাম। করিডোর থেকে দেখেছিলাম যে ছোটাছুটি করছিল, এই জুতো পরে মুখ থুবড়ে এখনো পড়েনি, কিভাবে হিসাব মিলছে না। প্রিয়া দু পা তুলে আকাশের পায়ের উপর লম্বা করে পা রাখলো আকাশের উপর। বাঁকা গলা বলল, আমার যা ইচ্ছে করবো আমি। আমার পা, আমার সিদ্ধান্ত। আকাশ তার
উপরে তুলে দেওয়া প্রিয়ার পায়ের দিকে খেয়াল করলো। অদেখা হাসলো, তবে মুখ যথেষ্ট সিরিয়াস করে বলল, হবু শ্বশুরবাড়িতে এসে এত উড়াউড়ি করলে ভালো দেখায় না পাখি, লোকে খারাপ বলবে। তাছাড়া আকাশ এখন আছে হবু বউ, জনসম্মুখে মুখ থুবড়ে পড়লে একটা মান সম্মানের ব্যাপার আছে না। প্রিয়া ভুরু নাচালো। পাখি বলে ডাকবেন আর পাখি ওড়াউড়ি করলে দোষ? কমন সেন্স কোথায় আকাশ এখন আছে? পয়েন্ট। এবার আমাকে যেতে দেওয়া হোক। আজ যেন কী বার? শনি। সামনের শুক্রবার, আসতে কতদিন যেন বয়ে গেছে সরুন তো। আকাশ শব্দ করে হেসে নাক ঘষল প্রিয়ের কণ্ঠতে। আজকে হলে কিছু একটা করে ফেলি। তুমি আছো, বেড আছে, মুড আছে। প্রিয়া বুঝে হাসার চোখ ঝট করে খুলে ফেলল। ভয়ত চোখে বিছানার দিকে তাকাতে লজ্জার বদলে রাগ হলো। বিছানাটা বড্ড সুন্দর করে গোছানো, মনে পড়লো তখন অপু গুছিয়েছিল। আকাশের দিকে ফিরে একগাল ফুলে বলল, বিছানাটা এলোমেলো করতে চাই আমি। আকাশ তাকালো ঘাড় বাঁকিয়ে বিছানার দিকে। তোমাকে নিয়ে বিছানায় গেলে এমনিতেই এলোমেলো হবে। মজা করছি না আমি। আমিও না। আপনার অপু গুছিয়েছে বেডটা, সাহস হয় কীভাবে এই বেড গোছানো? তাই তো, এলোমেলো করে ফেলো জলদি। প্রিয়া লাফিয়ে নামলো আকাশের কোল থেকে। সত্যি সত্যি চোখের পলকে এলোমেলো করে ফেললো বিছানাটা। আকাশ হতবাক হয়ে তাকিয়ে আছে সেদিকে। বাচ্চার সাথে প্রেম করে এই ঝামেলা, অল্পতে মান অভিমান করে বসে থাকবে, সেটা তো আবার বলা যাবে না। ম্যাডাম রেগে আবার কথাটা বন্ধ করে ফেলবে। গোছানো বিছানায় এক নিমিষে লণ্ডভণ্ড করে থামল প্রিয়া। বালিশটা আকাশের দিকে ছুড়ে দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। আকাশে এক নজর রুমের অবস্থা থেকে কপালে আঙ্গুল চেপে শব্দ করে হেসে ফেলল। উঠে দাঁড়ালো। খালি পায়ে বেরিয়ে গেছে মেয়েটা। জুতো জোড়া হাতে নিয়ে রুম লক করে নিজেও নিচে নামলো। আকাশের হাতে মেয়েদের জুতো দেখে সবাই হাঁ করে তাকিয়েছে। প্রিয়া যে জুতো পরে আসেনি সে খেয়াল করেছে বহু পরে। তবে আকাশের রুম এলোমেলো করে এই ভয় জুতো নিতে যেতে পারছে না। রিমি আর আশি কাউকে দেখছে না। সে আর পাশে গিয়ে দাঁড়াতে কানাঘুষো শুনতে পাওয়া গেল সকলে। আকাশের অফিসের স্টাফরা এখন বেশিরভাগ। আত্মীয় স্বজনরা সকলে আশেপাশে। প্রিয়া ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখলো তার জুতোর হাতে আকাশ এগিয়ে আসছে এদিকে। দাঁতে জিভ কাটল সে। লোকটা কারো হাতে পাঠিয়ে দিলেই পারত। আকাশ বিনাবাক্যে জুতো জোড়া নিচু করে রাখলো প্রিয়ার পায়ের কাছে। স্বাভাবিক গলায় বলল, পড়তে পারবে নাকি পরিয়ে দিব? উপস্থিত সকলের মাথায় যেন বাজ পড়লো এ যাত্রায়। আকাশ এহনা কাউকে জুতো পরিয়ে দেওয়ার অফার করলো। আকাশের মামা বাড়ির সকলে এখানে। কপালে ভাঁজ পড়লো তাদের। অপুর চোখ জোড়া বিস্ময়িত আর হতভম্ব। প্রিয়া এদিক সেদিক থেকে লজ্জায় আড়ষ্ট হয়ে চাপা গলে বলে, কি হচ্ছেটা কি? লোকারণ্যে এখন লজ্জায় না ফেললে হচ্ছে না। আকাশ প্রিয়ার কথায় কান দিল না। হাঁটু ভেঙে বসে পায়ে হাত দিয়ে উঁচু করতে প্রিয়া খামচে ধরল আকাশের চুল। আকাশ দু পায়ে জুতো পরিয়ে উঠে দাঁড়ালো। প্রিয়া পাঁচ আঙ্গুলের ভিতরে গলিয়ে দিল নিজের খড়খড়ে আঙ্গুলগুলো। উপস্থিত সকলে হাঁ করে তাকিয়ে তাদের দিকে। আকাশ, প্রিয়া দুজনের বাবা মা পরিবার এখানে আছে। রিমি আশিরা সবে নিচে এসছে। সে অয়ন পাশাপাশি বসে। রাকা, তুষি, রাতুল, রাকিব, রেদন, এমনকি খানিক আগে আসা রিয়ানও এখানে। সবাইকে অবাক করে দিয়ে শোনা গেল আকাশের গমগমে কণ্ঠস্বর, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ, শি ইজ মাই উড-বি প্রিয়ানিশা রহমান। হাতে গোনা কয়েকজনের বিষয়টা জানা থাকলেও বেশিরভাগ অজানা ছিল। চোখাচোখি শুরু হলো এদের মধ্যে। অপু যেন আকাশ থেকে পড়ল। আকাশ গলা পরিষ্কার করে আবার মনোযোগ চাইল সকলে। হ্যাঁ, আপনারা অনেকেই জানেন না যদিও। প্রিয়া আমার বড় ভাই অয়ন মেহনাজ চৌধুরীর শালিকা। আমার ভাবি মিসেস ইনশিয়া মেহনাজ চৌধুরীর একমাত্র ছোট বোন। অ্যান্ড আই অ্যাম ডিপলি ইন লাভ উইথ দিস প্রিটি গার্ল। ওর পড়াশোনা এখনও শেষ হয়নি। সাথে আমার হবু শ্বশুর শাশুড়ি দেশে থাকবেন না বছর দুই। সো ইউ টেক সাম টাইম। আজকে আমার ভাই ভাবির এই বিশেষ দিনে আমি চাচ্ছিলাম আমার আর প্রিয়ার বিষয়টা অ্যানাউন্স করে রাখতে। 2 বছর পর আমরা আইনগত বিয়ে করছি। আই হোপ ইউ গাইস কিপ আস ইন ইউর প্রেয়ারনেস, এনজয় প্লিজ। হতভম্বতা কেটে উঠল জলদি। রাতুল সবার আগে শেষ বাজিয়ে উঠল। উপস্থিত সকলে করতালি শব্দে মুখরিত হলো আশপাশ। আনিসুর রহমান, রেণুকা রহমান অবাক হয়েছে বেশ। তবে আকাশের এত সুন্দর বর্ণনা খুশি হলেন তারা। আকাশের বাবা মা খুশি হলো আর চোখে দেখছেন অপুদের। রাতুল ছুটে এসে আগে বলল, হোয়াট এ সারপ্রাইজ বাড়ি, কী ছিল এটা?
আকাশ কিছু বলল না। প্রিয়ার হাত ধরে শিয়ার কাছে বসিয়ে দিল। গেস্টদের সাথে কথা বলতে এগিয়ে গেল হতবিম্বল প্রিয়াকে রেখে। রিয়ান হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে আছে মঞ্চের নিচে। একটু আগে কি ঘটে গেল মাথায় ঢুকছে না তার। এত বড় একটা ধাক্কা একসেপ্ট করেনি সে, একদম করেনি। হন্তদন্ত হয়ে ঘুরে চলে গেল। সেটা স্পষ্ট দেখতে পারল রাতুল লেট। ঘুরে জোড়া কুঁচকে এলো। তার বেশ ধারণা ছিল রিয়ান নিজের ভুল বুঝতে পেরেছে, প্রিয়াকে ভুলে গেছে। তবে আকাশের কথাগুলোর পর থেকে মুখ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা রিয়ানকে দেখে তার ধারণা একটু হলেও চিত ধরল রাতুলের। পাশে দাঁড়িয়ে থাকা রাকিব আর রেদন এরও চোখে সেটা পড়ছে। আচমকা রিয়ান পিছু ছুটল রাতুল। সেদিনের রাতের কথা মনে পড়তে রাকিব রেদওয়ান ছুটল। রিয়ান প্যান্ডেলের পিছন দিকে দাঁড়িয়ে, রক্ত লাল চোখ। রাতুল এসে দাঁড়াতে দুই হাতে কলার চেপে ধরল রাতুলের। এই ভয়টা পাচ্ছিল রাকিবরা। দুজনে চেপে সরাতে চাইলে রিয়ানকে। রিয়ান চিৎকার করে উঠল এক প্রকার, আই ওয়ান্ট হার, শি ইজ মাই। আকাশ হয় কী করে? রাতুল দু হাতে ধাক্কা দিয়ে সরে গেল। ঠিক করলো নিজের শার্টের কলার। ও যদি কারো থাকে সেটা আকাশের, তোর না। কবে ছিল তোর? কোন দিনের হিসাব দাবি করিস ওকে? হ্যাঁ, আমার ওকে চাই, ব্যাস। এবার রিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল রাকিব। কটমট করে বলল, খেয়ে পড়ে বেঁচে আসিস, তাও আকাশের জন্য? ভেসে যেত তোর গোটা পরিবার। পথে বসতে ওর মতো বন্ধু পেয়েছিস বলে তোর ওইটুকু যোগ্যতায় এত বড় একটা পথ পেয়েছিস। 24 ঘন্টা আকাশের ছায়ার সঙ্গী হয়ে চলতে পারছিস। ওর পিঠে ছুরি মারার চিন্তা ভাবনা করিস? ইজেন্ট সো লেম। কি লেম? কোনটা লেম? ভালোবাসা লেম? খেয়ে পড়ে বেঁচেছে মানে কি? নিজের যোগ্যতায় আমি এখানে? বিদ্রুপে হাসি আসলো রাতুল। আকাশ এহনাজের পরিচয়ে তোর মতো এমপ্লয়ি না থাকলে সব ভেসে যাবে না? রিয়ানের মুখ অপমানে থমথমে হয়ে গেল। রেদওয়ান এগিয়ে গেল। রাগে তার মুখ লাল হয়ে গেছে। আমরা তিনজনে তোর এই পাগলামের দিকটা প্রাণপণে চেষ্টা করছি আকাশের থেকে লুকাতে। আকাশ আর যাই করুক বিট্রে পছন্দ কর না। ওর ভালোবাসাকে তুই ওর বেস্ট ফ্রেন্ড হয়ে বাজে নজরে দিস না আকাশ। জানলে কি হবে জানিস? বন্ধুত্বের পরোয়া তুই না করতে পারিস, আমরা করি। আকাশের কানে কথাটা গেলে তোর কি অবস্থা হবে ভাবতে পারছিস? বন্ধুত্বের কথা বাদ দে, তোর চাকরি তোর প্রাণ রাখবে কি না সেটাই হিসাব কর। মিথ্যে নাটক করবি না। সব কয়টা তোরা ইস ওর ইশারায় চলিস, ওর চামচা তোরা। আর না, আমার দ্বারা আর সম্ভব না ওর চামচাম করা। আমি আমার সিদ্ধান্ত থেকে এক পাও নড়ব না। বলিস তোদের আকাশ রেহানা চৌধুরীকে। প্রিয়াকে আমি নিজের করে নিব, যাব। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস ফ্রেন্ডশিপ। রিয়ান চলে যেতে অসহায় দৃষ্টি মিলল তিন বন্ধু। রাতুল দাঁতে দাঁত পেশে বসল। তোদের অনুরোধ যে আমি আকাশকে কথাটা জানাইনি, এত কথা। সেদিন রাতের পর সবটা জানিয়ে দেওয়া ফরজ হয়ে গেছিল। আমার দ্বারা আর লুকিয়ে রাখা সম্ভব না। আমি জানাবো আকাশকে আজ এক্ষুনি। রিয়ান আর কোনো ঝামেলা করার আগে। পরে বসে বসে আফসোস করা আমার দ্বারা হবে না। রাকিব রেদওয়ান আজ আর না করল না। রিয়ানের মতিগতি দেখে ভয় পেয়ে ওদের মনে ঢুকেছে ছেলেটা আগের থেকে এমন। কোনো ঝামেলা করলে আকাশসহ তাদের ভুল বুঝবে। রাতুল ঘুরে হাঁটা ধরবে। পিছন ফিরতে আঁতকে উঠল এক প্রকার। আকাশ ভুরু কুঁচকে তাকিয়ে আছে। অস্বাভাবিক ভুরু কুঁচকে দাঁড়িয়ে আছে আকাশ। শিয়ারা রওনা দেবে কিছুক্ষণ এর মধ্যে। তাকে থাকতে হবে এখানটায়। বন্ধুদের খোঁজ করতে এদিকটা আসে। যেন মাথায় বাজ পড়ল আকাশে। এত কিছু ঘটে যাওয়া সব কিছুর সাক্ষী সে। যা শুনল এতক্ষণে এখানে যা ঘটলো আদৌ ঘটেছে নাকি সবটাই তার ভ্রম ছিল বুঝে উঠতে পারছে না। আচমকা আকাশকে আচমকা দেখে থমকালো তিনজনে। চক্ষু ছানা ভরা। শুকনো ঢোক গিলল নিজেদের প্রস্তুত করলো যেন। রাকিব রেদওয়ানের মধ্যে খানিকটা ভয়ে রেস থাকলো। রাতুল আজকে বড্ড অন্যরকম। আকাশকে দেখে যেন স্বস্তি পেল সে। রাতুল কিছু বলার আগে আকাশ এগিয়ে গেল। কঠিন গলায় বলল, রিয়ান কি বলে গেল? কাকে চাই ওর? বুঝলাম না আমি বিষয়টা। রাতুল চাওয়াচাই করলো রাকিব আর রেদওয়ানকে। স্বাভাবিক গলায় বলল, যদি মিনিট পাঁচেক আগে এসে থাকিস তবে যা যা শুনছিস একদম ঠিক শুনছিস। আকাশ হতভম্ব ছেয়ে থাকা মুখটা আচমকা কঠিন হয়ে গেল। হাতের মুখ শক্ত হয়ে গেল। হি রিয়েলি টকিং অ্যাবাউট প্রিয়া? মাথা নাড়ল রাতুল। প্রায় সাথে সাথে একটা আঘাত এসে পড়ল নাকের উপর। সময় মতো মাথা সরিয়ে নিতে না পারলে ধরুন ঠোঁট কেটে একসার হলে সঙ্গে সঙ্গে। রাকিব রেদওয়ানও চমকেছে বইকি। চমক কাটাতে ছুটে এসে আটকালো আকাশকে। রাতুল মোটেও রাগ করল না আকাশের উপর। এটা তার প্রাপ্য ছিল। আজ রিয়ান যতটা বাড়াবাড়ি করে গেল
ও না, জানি সামনে আর কি কি করবে। আকাশকে শুরুতেই সবটা বলে দিতে হয়তো এরকম নাও হতে পারতো। আকাশ রাগে কাঁপছে, সবটা যেন তার মাথায় এসে ঠেকালো তার। এতক্ষণে শোনা সব কথা ছকে বসতে শুরু করলো। রাকিব রেদওয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল দূরে, আঙ্গুল তুলে চিৎকার করে বলল, সব কটা বেঈমান তোরা, সব কটা। কবে থেকে নিজেদের মধ্যে এসব সাজাচ্ছিস, হ্যাঁ? রাকিব এগিয়ে এলো আকাশে শান্ত কর। দোস্ত, শোন আগে, আমরা কিচ্ছু বলিস না তোরা। আমি অবাক হচ্ছি, আজ আমার অবাক হওয়ার দিন। বোঝার চেষ্টা কর, আমরা অন্য কোনো কিছু ভেবে। পিয়া আমার, জানতি না তোরা? তারপরে রিয়ানের পাগলামিকে প্রশ্রয় দিয়ে গেছিস কেন? রেদওয়ান ব্যস্ত হয়ে বন্ধুকে বোঝাতে এগিয়ে গেল। দুই হাত তুলে শান্ত হতে ইশারা করে বলল, আমরা ভেবেছিলাম ওটাও নিছক ক্রাশ পাগলামি, ঠিক হয়ে যাবে দু একটের মধ্যে। কিন্তু ও যে বিষয়টা এত সিরিয়াস টানবে বুঝিনি আমরা কেউ। রাতুল চুপচাপ আছে, তার নিজের দায় মনে হচ্ছে সবটা। বন্ধুত্ব একা একা বাঁচাতে চাইলে হয় না, অপর মানুষটাকে ইচ্ছে থাকতে হয়। রিয়ান কখনো চায়নি সেটা, মিথ্যে তারা চেষ্টা করেগুলো। মাঝখান থেকে তাদের তিনজনের খাঁটি বন্ধুত্বর ভরসা হারালো আকাশ। আকাশ রাগ নিয়ন্ত্রণের কঠোর চেষ্টা করেই গেল, চোখ বুজে হচ্ছে না, কিছুতেই হচ্ছে না তার। বেস্ট ফ্রেন্ডের এতটা নোংরা ভাবে দিনের পর দিন তার ভালোবাসাকে কেড়ে নিতে মরিয়া। ভাবলে রাগ মাথায় চাড়া দিচ্ছে। আর এই তিনজন গাধা সব জেনে চুপ করে আছে। বিয়ে বাড়ি আত্মীয় স্বজনের আওয়াজ ভেসে এলো কানে। শিয়া অয়ন আজকে ফিরবে আবার শিয়াদের বাড়িতে। বের হচ্ছে সকলে। আকাশের মেজো চাচার কণ্ঠ শুনতে পাওয়া গেল। আকাশকে ডাকা হচ্ছে। বন্ধুদের দিকে তপ্ত দৃষ্টি দিয়ে গট গট করে প্রস্থান করলো আকাশ। একে একে গেটের দিকে এগিয়ে যাচ্ছে প্রিয়া। সকলে পিয়ারে বের হচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে। তবে এত ভালো মানুষজনের ভিতরে টান পড়ল হাতে। প্রিয়াকে দেখার আগে রিমি খেয়াল করলো আকাশকে। সবাই অয়ন শিয়াকে নিয়ে ব্যস্ত, ওদিকে কেউ খেয়াল করেনি। সবার থেকে দূরে নিয়ে বাগানে এদিকটা এসে থামল। আপাতত সবাই অতিথিদের বিদায়ে ওদিকটা থাকার দিকটা নীরব। প্রিয়া ছুটতে ছুটতে এক প্রকার আকাশের সাথে তাল মেলাতে, আরে গাড়িতে উঠবে এখন সকলে, আমাকে না দেখতে পেলে খুঁজবে তো। আকাশ একটানে প্রিয়াকে নিজের সাথে মেশালো, মাথাটা চেপে ধরলো নিজের শক্তপোক্ত বুকের বাঁ পাশে। প্রিয়া খেয়াল করলো ঝড় উঠেছে সেখানটায়। আকাশ ঠান্ডা স্বরে বলল, রাখা দেখেছে আমার সাথে তুমি সামনে নেবে কিছুটা সময়। প্রিয়া হাত উঠে এলো আকাশের বুকের উপর, নরম গলে বল, কী সমস্যা? সমস্যা বেড়েছে অফিসে? তাহলে এত অস্থির লাগছে কেন আপনাকে? সাবধানে যাবে, গিয়ে কল করবে। রাস্তায় কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে কল করবে কিন্তু। প্রিয়া মাথা ঝাঁকলো, মাথা তুলে চাইলো, তবে আকাশ তা হতে দিল না। চেপে ধরলো, রাখলো মাথাটা। অন্য কিছু হয়েছে আপনার? কিছু না। মিথ্যে বলছেন কেন? প্রিয়া, আমি কিন্তু তোমাকে এক আকাশ সমান ভালোবাসি। এ ভালোবাসার অন্ত নেই কোনোভাবে। এর পরিমাণ করে উঠতে পারবে না তুমি। কখনো কোনো পরিস্থিতি এই ভালোবাসার শক্তিকে দুর্বল ভাববে না। আমি সব সময় থাকবো তোমার সাথে, যে কোনো পরিস্থিতিতে। ভালোবাসা সবসময় ভালো সময়ে চলতে থাকবে। মাখো মাখো প্রেমময় হবে সর্বক্ষণ, এমনটা ভালো। ভালো মন্দ, দুঃখ কষ্ট, উত্থান পতন সব মিলিয়ে ভালোবাসা বাঁচিয়ে রাখতে হবে কিন্তু। হঠাৎ এসব কথার মানে বা কারণ বুঝল না প্রিয়া। তবে অষ্টাদশী মন স্পষ্ট বুঝতে পারল তার প্রেমিক পুরুষের মনটা ভীষণ খারাপ, সম্ভবত তাদের কোনো বিষয় নিয়ে। আচ্ছা, তখন ওভাবে কথা বলে অভিমান করছে কি মানুষটা? দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল আকাশের কোমর, বুকের মধ্যে মুখ গুজল। এই যে এইখানে লুকালাম, বাকি সব আপনি সামলে নেবেন কিন্তু, কেমন? আমার কাছে আপনাকে এক আকাশ সমান ভালোবাসা ছাড়া দেওয়ার মতো কিছুই নেই। এক আকাশ সমান ভালোবাসা যথেষ্ট। কখনো সেই পরিমাণের 1% ভুল বুঝে সরে যেতে চেও না, তাহলে মৃত্যু নিশ্চিত আমার। আনিসুল সাহেব মেয়ে জামাইকে নিয়ে রওনা হওয়ার পর সন্ধ্যার পরপর অতিথিরা একে একে বিদায় হয়েছে। আকাশদের আজকে চট্টগ্রামে ফেরার কথা থাকলেও রিয়ানের কর্মকাণ্ডের জের থেকে আকাশ এক সেকেন্ড পিয়ার থেকে দূরে থাকতে রানাস। তাছাড়া বিয়ে শাদী ঝাঁকিতে কাজ আটকে আছে তাদের। কাল থেকে সেটা শুরু করে দেওয়ার অর্ডার দিয়েছে আকাশ। অযথা সব বন্ধ রেখে বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমানোর মানে হয় না। অয়নদের অবশ্য এত কিছু জানানো হয়নি। এমনকি আকাশ যাওয়ার খবর স্বয়ং প্রিয়ও জানে না। রাকা তুষিরা গিয়েছে শিয়াদের বাড়িতে। ওরা রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যে বাড়িতে জানিয়ে দিয়েছে আকাশ, সাথে রাকিব, রাতুল আর রেদন।
গাড়ি ঢাকা পার হয়েছে, সবে ড্রাইভিং করছে রাকিব। আকাশের চোখ মুখ গম্ভীর করে বসা, বন্ধুদের সাথে একটা বারও কথা বলছে না, সবাই হাজারবার হাজার কথা বলানোর চেষ্টা করছে। ছেলেটা একটা শব্দ উচ্চারণ করেনি, মুখের আদল জানান দিচ্ছে কতটা বিরক্ত সে সবার উপর। সব থেকে আহত হচ্ছে রাতুল। বাকিদের সাথে যেমন তেমন, সে আকাশকে ছাড়া এক মুহূর্ত বোঝে না, বন্ধু কম ভাই বেশি। আকাশ সবচেয়ে রেগেছে তার উপর। তাছাড়া আকাশ কখনোই তাদের গায়ে কম বেশি করে দেখে না, ভাইয়ের মতো আগলে রেখেছে। রিয়ানের বিষয়টাতে আকাশ মুখে প্রকাশ না করলেও ভীষণ কষ্ট পেয়েছে। রাতুল পিছনে বসা, পাশে রেদওয়ান গলা খাঁকড়ে দিয়ে ডাকলো আকাশকে। আকাশ, বিশ্বাস কর ভাই, আমি চেয়েছিলাম ও শুধরে যাক, অযথা ঝামেলা হবে। আকাশ জবাব দেয় না। রেদওয়ান ইশারা করে এখন আর কিছু না বলার। তবে রাতুল সত্যি অশান্তি লাগছে। এই চক্করে পিয়ারাও চলে যাওয়ার সময়টা রিমির সাথে কথা বলতে পারেনি। চলে যাওয়ার সময় কেন, সারাদিন এই কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। এটা নিয়ে আরেক টেনশন। আকাশের ফোন বাজছে ক্রমাগত। আকাশ ধরার প্রয়োজন বোধ করলো না। চতুর্থবারের মতো কল কেটে সঙ্গে সঙ্গে বেজে উঠল রেদওয়ানের কল। রেদওয়ান ফোন বের করতে চমকালো। বিপদ কল। এই মেয়ে কল করে করে তাকে আকাশকে না পেলে। অন্যদিকে তুষি খেপে যায়। কি এক জ্বালা। আকাশ, সমী বোধহয় কল করেছে তোকে, করুন করুক। রেদওয়ানের বোঝে আকাশ কিছুতে এখন কল তুলবে না, আর এই মেয়ে যা ধৈর্য, সহজে কল করা বন্ধ করল না। বাধ্য হয়ে রিসিভ করলো। ওপাশ থেকে শোনা গেল নরম কণ্ঠ। আকাশ, তোমার সাথে? হ্যাঁ। ওকে একটু আর্জেন্ট দেওয়া যাবে? আর্জেন্ট? রেদওয়ান ইতস্তত করলো খানিকটা, হাসপাস করলো। আমাকে বলে কী দরকার? আমি জানিয়ে দেবো। অফিসে ঝামেলা, একটু ডিস্টার্ব। সৌমি বেশ খানিকটা চুপ করে রইল। সম্ভবত টের পেল আকাশ কিছুতেই এখন কথা বলবে না। কিন্তু আকাশের সাথে কথা বলা এই মুহূর্তে ভীষণ জরুরি। আচ্ছা রাখি, ওর সময় হলে একটু কন্ট্যাক্ট করবে প্লিজ। সমীর আচরণ আজ খানিকটা অবাক হলো বোধহয় রেদন। আজকের কথা বলার কোনো অশ্লীল ইঙ্গিত বা টোন নেই, কেমন নরম সরম কণ্ঠ। তার মনে হলো মেয়েটা বুঝি সত্যি দরকার আকাশের কাছে। তবে আকাশকে কথাটা বলার আর সাহস করলো না। এমনিতে সে রেগেছে, আর একবার সমীর কথা বললে গাড়ি থেকে ফেলে চলে যেত। ফোন রেখে বিছানায় গায়ে লেদে বিছানায় একপাশে প্রেগনেন্সি কিট, আলট্রার কাগজপত্র। সে প্রেগনেন্ট, মা হতে চলছে। কথাটা আজকে জানলে এমন নয়, আন্দাজ করেছিল আরও 2-4 দিন আগে। সে কারণে হুট করে সেদিন রাত্রে রিয়ানের চট্টগ্রামে যাওয়ার খবর পেয়ে সেও চলে গেছিল রিয়ানকে সবটা খুলে বলতে। তবে সুযোগ হয়ে ওঠেনি, রিয়ান দেয়নি সে সুযোগ। কথাবার্তা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে সে পিয়ার প্রতি অবসেট। সমী দু হাতে মুখ ডোলে। বাবা দেশের বাইরে গিয়েছে আজ 7টা দিন, কবে ফিরবে সেটা জানে না। গোটা বাড়িতে গুটি দশেক কাজের লোক, আর সে এমন অবস্থায়। এমন একটা বিষয় কাকে জানাবে বুঝে উঠতে পারছে না সে। আজকে মেডিকেল রিপোর্টগুলো হাতে পেয়েছে, সন্দেহ একদম ঠিক, 2 মাসে প্রেগনেন্ট। সময় থমকে গেছে তার সামনে। বিয়ে, সংসার, সন্তান, এসবে বিশ্বাস না করা মেয়েটা আচমকা মা হয়ে বসেছে। এ অনুভূতি অন্যরকম। আশ্চর্য বিষয়, সন্তানটাকে কিছু করতে তার মন একদম সায় দিচ্ছে না। উল্টে এর অস্তিত্ব টের পেতে কেমন সব পরিবর্তন লাগছে। ক্লাব, মদ, উদ্ধতপনা সব অসহ্য লাগছে। দীর্ঘশ্বাস ফেলে সমী। ভালোবাসা কি এটা তালাশ করতে করতে আজকে টের পাচ্ছে ভালোবাসা আদৌ থেকে সব ছেড়ে দিতে পারবে, নিজের জীবনের সব কিছুর অস্তিত্ব মুছে ফেলতে পারবে, কিন্তু এই বাচ্চাটার নয়। 2 দিন হলো জানলো, এর মধ্যে কীভাবে এত মায়া এসে ভর করলে জানা নেই। কী করবে 7-5 না ভেবে আলট্রার ছবি পাঠিয়ে দিল রেদনের নাম্বারে। ছোট্ট করে লিখলো, আকাশকে ছবিটা দেখো, আমি প্রেগনেন্ট, রিয়ানের বাচ্চার মা হতে যাচ্ছি আমি। সবে বোতল থেকে পানি মুখে নিয়েছে রেদন। টুংটাং শব্দে মেসেজ বের করতে মুখের পানিটুকু গিয়ে ভিজিয়ে দিল রাতুলের প্যান্টের উপর। রাতুল মুখ বাঁকিয়ে তাকালো রেদন। স্টুপিড একটা। এটা একটা কাজ করলি, আমার নতুন স্যুট অন ভাইয়ের বিয়ের জন্য বানিয়েছিলাম, দিলি তো মুখের পানি দিয়ে নষ্ট করে। রিদওয়ান টিপ টিপ করে ফেলছে চোখের পাতা। হা হয়ে যাওয়া মুখটা নিয়ে রাতুলের দিকে তাকালো। এক হাতে পানির বোতল, অন্য হাতে ফোন। রাতুল আবার কিছু জিজ্ঞাসা করার আগে ফোনের মেসেজটা ধরলো রাতুলের দিকে। গাড়িতে ঝাঁকি দিয়ে রেদওয়ানের হাত থেকে ভালো মতো দেখা যাচ্ছে না লেখাগুলো। কিসের এটা ছবি? ফোনটা বিরক্ত মুখে হাতে নিয়ে ভালো মতো খেয়াল করতে চিৎকার করলো, এটা কি ভাই? রেদওয়ানের দিকে তাকাতে খেয়াল করলো রেদওয়ান
তার দিকে হঠাৎ চোখে তাকিয়েছে। সামনে রাকিব লুকিং গ্লাসে বারবার দেখছে ওদের। ড্রাইভিং করতে গিয়ে কি মিস করে ফেললো সেটাই ভাবছে। তবে আকাশের মতিগতি দেখে ভয়ে উত্তেজিত হয়ে জিজ্ঞাসাও করতে পারছে না। আকাশ অপর নির্বিচার, পিছনে কোনো কিছুতে ওর মন নেই এই মুহূর্তে। রাতুল আবার চোখ ডলে ডলে ভালো করে দেখলো মেসেজটা। একটু পরে টুংটাং শব্দ, আরেকটা ছবি, ডিএনএ রিপোর্ট। রাতুল মৃদু আর্তনাদ করলো ও ডাকলো আকাশকে। রাগ করবি, পরে করবি দোস্ত, আগে এটা দেখ। আকাশ তাকালো না। রেদওয়ান হাত বাড়িয়ে ফোনটা ধরতে সরু চোখে তাকালো আকাশ। থমকালো সেও, সত্যি থমকালো। হাতে নিল ফোনটা, গম্ভীর হয়ে দেখলো রাকিব। এবার থাকতে না পেরে বলেই ফেলল, কি দেখাচ্ছিস না তোরা আমাকে? রাতুল এক প্রকার কাট কাট কণ্ঠে বলল, সৌমি প্রেগনেন্ট, রিয়ানের বাচ্চার বাপ। চমকানোর মাত্রা এত বেশি ছিল যে গাড়ি শব্দ করে ব্রেক কষল। চিৎকার করে উঠল সেও। আকাশ একে একে সব চেক করলো, নিজের ফোনের ছবিগুলো ট্রান্সফার করে কাউকে পাঠালো। মিনিট 10-এর মাথায় হাসপাতাল থেকে খবর এলো, রিপোর্টের শতভাগ সত্য। আঙ্গুলে কপাল চেপে ধরল আকাশ। রিয়ানকে কল কর, খোঁজ কর, ও কোথায়? জবাবটা রাতুল দিল। মিনমিন করে বলল, চট্টগ্রামে রওনা দিচ্ছে। হাসান বলল, আকাশের অসহ্য করে রাখতে রিয়ানের উপর যতটুকু রাগ কম ছিল তার শতভাগ পূর্ণ হলো এবার। ঘড়ির কাঁটায় রাত 1টা। আকাশরা কটেজে এসে পৌঁছেছে কিছুক্ষণ আগত। আকাশের মা খাবার দিয়ে এসেছে। সে সবে ডিনার করে নিয়েছে সকলে। রিয়ান কটেজে ফেরেনি এখনো। নিচে ডাইনিং টেবিলে বসে খাবার শেষ করে সকলে। প্রায় আধ ঘন্টার মাথায় ফিরল রিয়ান। খোলা দরজা পেয়ে তেমন অবাক হলো না। ভেতরে ঢুকতে দেখলো সকলে একসাথে। আকাশের অগ্নিদৃষ্টির নজর মিলিয়ে এগিয়ে এলো। আজকে কোনো রকম এর অভিনয় করলো না, উল্টে বাঁকা কণ্ঠে বলল, আমাকে খুঁজতে এত জলদি এসে পড়ছিস বুঝি? আকাশ উঠে দাঁড়ালো শব্দ করে চেয়ার পিছিয়ে। বলা বাহুল্য, রাকিব, রাতুল, রেদওয়ানের ভয়ার্ত মুখে তাকিয়ে। আকাশের রাগ সম্পর্কে তাদের ধারণা আছে, সহজে না রাগ করলো, যখন রাখবে কাউকে মানবে না। আর এটা তো মানার তো বিষয় না। রিয়ানের কথার উত্তরে বাঁকা হাসলো আকাশ। আমার খেয়ে আমার পিছনে ছুরি মারতে চাস? সাহস আছে বলতে হবে। পিছনে কোথায় ছুরি মারলাম? সামনে থেকে মারবো, প্রিপারেশন নিচ্ছিলাম। তাছাড়া তোর খেয়ে মানে কি বোঝাতে চেয়েছে? পরিশ্রম করে তার বিনিময়ে কামে, তুই বসে বসে খাওয়াস না। শব্দ করে হাসলো আকাশ। বাকি তিনজন রিয়ানের দিকে তাকিয়ে, রাগে রক্তিম চোখে তাকিয়ে। কতটা বেইমান হলে মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না। আকাশ দুঃখদমে এগিয়ে বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে বলল, একটা সময় কিন্তু তোকে বসিয়েই খাওয়াতাম। আকাশ আহনাদ চৌধুরী নিজের উপকারের খোটা দেয়? তোর মতো নির্মুখ হারামিকে দেয়? চোখ উল্টালো রিয়ান। গায়ে লাগলো না কিছু সব কি শুনেছিস তোর সাগরিদদের থেকে, নাকি আমাকে রিপিট করতে হবে? তোর মুখে শুনতে চাই আমি। রিয়ান কনফিডেন্সের সাথে বলল, আমি রিজাইন করছি কাল। চেয়ারের পাশে রাখা একটা হকি স্টিক হাতে নিল আকাশ। সেটা ডাইনিং টেবিলের উপর রাখতে রাখতে বলল, এতগুলো টাকা পকেটে আছে, গরম গরম বিজনেস আইডিয়াটা আসবে তো? তা ওটা বাংলাদেশ ছিল না, লন্ডন ছিল। তোর একবারে মনে হলো না ওখান থেকে টাকা পাচার বাংলাদেশের মতো এত ইজি না? আর ওটা যদি হয় আকাশ গহনাচর কোম্পানি। এতক্ষণে কনফিডেন্সে চিত ধরল রিয়ানের বুঝে। মুখ রক্তশূন্য দেখলো সে যাত্রায়। রাকিব, রাতুলরাও হুড়ু কুচকে তাকাচ্ছে। সবাইকে ক্লিয়ার করলো আকাশ। ফোন বের করে রিয়ান আর লন্ডনের অফিসের ম্যানেজারের কথোপকথন চালিয়ে দিল। চমকালো সকলে। সকল টাকার গরমিল স্বয়ং রিয়ান করছে। হাতের মুঠ শক্ত করে এলো বাকিদের। রাকিব হাত মুঠো করে এগিয়ে যেতে হাত তুলে তাকে থামালো আকাশ। রিয়ানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, উত্তর আছে তোর কাছে? এখন যা খুশি ব্লেম করবে। আশ্চর্য। আকাশ দাঁতে চাচ্ছে বলল, টাকাটা তোকে দান করলাম, যা। টাকার গরমিল কোন সাহসে করলে তার জবাব আমার নেই। ওই কয়টা টাকা আমার হাতের ময়লা। খালি উতলা হয়েছিলাম কেন? হারামি কাজটা করেছে আমার নাকের ডগা থেকে। জানলাম হারামি, নিজ চোখে দেখলাম। এটা বাদ দে, এবার জবাব দে। আমার কলিজার দিকে হাত বাড়ানোর সাহস কোথায় পেলি? আকাশ এখনো তার ব্যক্তিগত নারীর দিকে চোখ তুলে নোংরা দৃষ্টিতে তাকানোর কলিজা তো হলো কি করে? পিয়ার কথা বুঝতে পেরে গা জ্বালা ভঙ্গিতে হেসে উঠল রিয়ান। ঘাড় বাঁকিয়ে রাতুলদের দিকে তাকালো। ওর ধারণা রাতুলের জানিয়েছে আকাশকে, আই লাভ প্রিয়া। কথাটা বলার সাথে সাথে হকি স্টিকের বাড়ি পড়ল রিয়ানের বাহুতে। পরপর কয়েকটা হকি স্টিকের আঘাত ছিটকে পড়ল রিয়ান। কেউ এগোলো না আকাশকে থামাতে। আকাশ অগ্নিমূর্তে ধারণ করছে। মেঝে থেকে মুখ তুলে রিয়ান
ঠোঁটের কাটা রক্তটুকু মুছে দাঁতে দাঁত চেপে বলল, আমি কোনো কিছুর বিনিময়ে প্রিয়াকে তোর হতে দেব না। আজীবন তোর জন্য সবারই চেয়ে ওকে আমার চাই। এবার হকি স্টিকের আঘাত পেল রিয়ানের পেটে। উঠে দাঁড়ানোর আগে বেঁকিয়ে গেল শরীর। আকাশ গমগমে কণ্ঠে চিৎকার করলো, সৌমি ইজ প্রেগনেন্ট। তোর বাচ্চা ওর গর্ভে, আর তুই তোর ওই নোংরা মুখে প্রিয়ার নাম নিয়েছিস। শি ইজ মাইন। প্রিয়া ইজ অনলি বিলংস টু আকাশ জয়ন চৌধুরী। আর কোথাও কেউ ওর কথা কল্পনাতে করলে খুন হবে। আকাশের বলা কথাগুলো কর্ণকর পৌঁছানো মাত্র রিয়ান প্রতিটা শব্দ মাথায় এসে ঘুরিয়ে পেঁচে গেল। অবিশ্বাস্য কণ্ঠে কোনো মতে বলল, কে প্রেগনেন্ট? আকাশ হকি স্টিকটা তুললো এবার মুখে আঘাত করার জন্য, তবে করলো না। চিবিয়ে চিবিয়ে বলল, কুত্তার বাচ্চা, যার সাথে শুয়েছিস দিনের পর দিন, আজ তাকে চিনতে পারছিস না? রিয়ান জবাব দিতে পারল না। শুয়েছে সে তো অনেক মেয়ের সাথে। হতবিম্বল এলোমেলো ঠেকালো কিছুটা। সৌমি ইজ প্রেগনেন্ট, তুই বাচ্চার বাপ। এতক্ষণে সবটা পরিষ্কার হলো রিয়ানের। হুড়মুড়ে উঠে উঠল, হাতের উল্টো পিঠে মুছল ঠোঁট। একে একে তাকালো সবার দিকে, সবাই ঘৃণা মাখা চোখে তাকানো তার দিকে। তবে রিয়ানের মধ্যে কোনো ভাবের সম্ভবত উদয় হলো না। শত শত মেয়ের কাছে গিয়েছে সে। সৌমি এর কোনো স্পেসিফিক কেউ নয়, নাথিং। সৌমির গর্ভে তার সন্তান, এটা তার করণীকে। তার যে সন্তান তার গ্যারান্টি আছে। ওই মেয়ে এক পয়সায় বিশ্বাস করে না প্রিয়াকে ছাড়া। সে ভাবতে পারে না এত কিছু। এতদিন যেমন যখন তখন জানাজানি যখন হয়ে গেছে, হার মানার প্রশ্নই আসে না। রিয়ান আকাশের দিকে তাকিয়ে পরমুহূর্তে চেঁচিয়ে বলল, আমি প্রিয়াকে ভালোবাসি। দরকার হলে খুন করবো স্বামীকে আমি, তবু প্রিয়াকে আমার লাগবে। আকাশ একটা তাচ্ছিল্য হাসি আসলো। এবারে হাতের স্টিকটা ঘোরাতে ঘোরাতে বলল, আর দরকার হলে আমি তোকে খুন করবো, তবু প্রিয়া আমার। ওর নাম মুখে আনবি না। চোখের পলকে সময় বেরিয়ে গেছে। শিয়া অয়নের বিয়ের 5 দিন পেরিয়ে গেছে। আনিসুল সাহেবের স্ত্রী সমেত আবারও পাড়ি জমেছে দেশের বাইরে। অয়ন শিয়া বিয়ের ব্যস্ততায় পাল্লা চুকিয়ে প্রিয়াকে নিয়ে কটেজে ফিরছে। তাদের কনস্ট্রাকশন সাইটে কাজ শুরু হয়ে গিয়েছে বিয়ের পরের দিন থেকে। আকাশ পুরোদমে সামলে নিয়েছে, সাথে রাতুলরা তো অবশ্য আছে। আনন্দে প্রতি দিন ফুরিয়ে গেলেও ব্যস্ত অভ্যস্ত জীবনে ফিরে এসেছে সকলে। সামনের মাস থেকে প্রিয়ার ভার্সিটি ক্লাস শুরু হবে। এই 1 মাস শান্তি, তারপর সেই চিরচেনা ব্যস্ততা। প্রিয়া ঘরদোর গোছাচ্ছে। এতদিন কটেজে না থাকা ধরুন রুমের বেহাল অবস্থা, ধুলো পড়ে যাতা অবস্থা। তারা আজ সকলে এসেছে। বাবা মার ফ্লাইট ছিল গতকাল রাত 2টোয়। তাদের এয়ারপোর্ট থেকে বিদায় জানিয়ে সোজা কটেজে চলে এসেছে। অয়ন অফিসে গেল, শিয়া আজকে কটেজে আছে। সেও নিজেদের রুম গুছিয়ে ফেলছে। দু বোনের মনটা বেশ খারাপ। বাবা মা সামনে আর টানা 2 বছর ফিরতে পারবে না। তারা যাবে যদিও 2-1 বার। প্রিয়া তো কেঁদে কেটে চোখ টোক ফুলিয়ে ফেলেছে। শিয়ারও একই অবস্থা। নিজের ঘর ঠিকমতো গুছিয়ে প্রিয়া এসে বসলো অয়ন শিয়ার রুমে। শিয়া শাওয়ার নিয়ে বেরিয়েছে। বোনকে দেখে মুচকে হাসলো। খিদে পেয়েছে? দুদিকে মাথা নাড়ল প্রিয়া। লাগেনি বোঝালো, আসলে খিদে পেয়েছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। শিয়া জানে সেটা। চুল মুছতে মুছতে ঘড়ির দিকে তাকালো, 2:30 বাজে। অয়নরা কেউ লাঞ্চের জন্য ফিরবে না বলেই গেছে। চল হালকা কিছু খেয়ে একটু ঘুমিয়ে নিবি, কাল সারা রাত ঘুমানো হয়নি। তার উপর সারাদিনের ঘর পরিষ্কার করতে গেলে শরীর খারাপ করবে। খিদে নেই আপু, তা বললে হয়? আয় আমার সাথে। বোনকে আগলে নিয়ে লাঞ্চ করে নিল দুজনে। কাজের বুয়া আসেনি, তারা আজকে কটেজে ফিরবে এটা প্ল্যান ছিল না। তবে মা বাবা চলে যাওয়ার ফাঁকা বাড়িতে দু বোনের কষ্ট হচ্ছিল আদতে, তাই চলে এসেছে। সন্ধ্যার পর বুয়া আসার কথা। বেশ গরম পড়ছে, গাছের একটা পাতাও নড়ছে না। ভ্যাপসা বাস। এমন দুপুরে খাওয়া দাওয়ার পর ক্লান্ত লাগে, চোখে ঘুম ভেঙে আসতে চায়। লাঞ্চ শেষে প্রিয়ারা চলে এলো নিজের রুমে। মাথা টনটন করছে, একটু ঘুমালে নেই। সে অবশ্য ডাকছিল তার সাথে ঘুমাতে, তবে নিজের রুমে এসেছে। অয়ন ভাই চলে এলে ওদের মধ্যে ডিস্টার্ব একবার। সদ্য বিয়ে হয়েছে তাদের। প্রিয়া আধভেজা চুলগুলো ছড়িয়ে বিছানায় গা এলিয়ে দিতে শান্তি লাগছে। মনে হলো কতদিন পর বিছানায় স্পর্শ পেলো। ফোনের হাতে উল্টো পুল্টো আকাশের নাম্বারের কাছে ঘোরাঘুরি করলো খানিকক্ষণ। কাল এয়ারপোর্টে এক দফা দেখা হলো মানুষটার সাথে, তারপর ব্যস্ততা কোথায় যে ছুটলো, আর দেখা হওয়ার নাম নেই। সারাদিন তো খেতেই হলো না। কথাটা মনে হলো, ঝটপট ডায়াল করলো আকাশের নাম্বারে। বিদেশি ডলারদের সাথে গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত। বিদেশি বেশ কিছু অফিসের টাকা পয়সা গরমিল করছে রিয়ান। সেসব সমাধান করতে মাথায় উপরে উঠে গেছে সব। দরজায় কড়া নামিয়ে নিজের প্রেজেন্টেশন থামিয়ে ভুরু কুঁচকে তাকালো আকাশ। তার ম্যানেজারকে দেখা যাচ্ছে, সামান্য উঁকি দিয়ে ইশারা করলো
ফোনটা। আকাশ বড্ড বিরক্ত। কামরাভর্তি সকলের অপেক্ষা করছে আকাশের প্রেজেন্টেশন শুরু করার। এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে কোন আক্কেলে ফোন নিয়ে এসেছে বুঝে পেল না আকাশ। বারবার নিষেধ করে দিয়ে এসেছিল, তবে ফোনটা যে ক্রমাগত ভাইব্রেট করছে বুঝতে পেরে ভুরু উঠল আকাশ। ম্যানেজার মুখের ইশারায় বলল প্রিয়ার কথা। আকাশের মুখের মুখভঙ্গি ভাবভঙ্গি পাল্টে গেল। এক্সকিউজ মি বলে এগিয়ে গিয়ে ফোনটা তুলল। 4বার ফোন রিসিভ হওয়ার পর বড্ড ক্ষিপ্ত প্রিয়া, তবে লোকটাকে একটু আধটু ভয়ও পায়। সময় অসময় চেঁচাতে পারে, তাই না? গম্ভীর কণ্ঠে বলল, খুব ব্যস্ত ছিলেন বুঝি? আকাশ কণ্ঠে একদম খাদে নামিয়ে বলল, না তো, ঘুমাচ্ছিলেন। অফিসে ঘুম আসে? তার মানে ইচ্ছে করে ফোন তুলছিলেন না? তা কখন বললাম? মানে তো এটাই দাঁড়ায়, ব্যস্ত ছিলেন না তারপরে ফোন তুলছিলেন না, এটার মানে তো এটাই দাঁড়ায়। আকাশ ঠোঁট টিপে হাসলো। প্রেয়সী রেগে গেছে বুঝতে পারল। ঘাড় বাঁকিয়ে একটু এগিয়ে গেল অপেক্ষাকৃত সবাই। ফিসফিসে বলে, পিৎজা চলবে? আসার সময় জমিয়ে আড্ডা দেবো রাতে। কতদিন পর পাশের রুমে পাবো বলো তো? শখ কত! আপনি রাত আর আড্ডা হাসালেন। যাই হোক, যেটাই করি, গতকাল শুক্রবার গেল, এমন আরও কত শুক্রবার পেরিয়ে যাবে জীবন থেকে কে জানে। প্রিয়া নিঃশব্দে হাসলো। কণ্ঠ কঠিন রেখে বলল, রানফোর্সের মিটিংয়ে ম্যাডাম। মানে? তাহলে ফোন তুললেন কেন? না তুললে রাতে আড্ডা দিতে গিয়ে অর্ধেক সময় তো আপনার অভিমান ভাঙাতে চলে গেল। আমি পরে কল করছি, কাজ করুন। আকাশ ফোন রাখলো। ম্যানেজারের হাতে ফোনটা দিয়ে অ্যাটেন্ড করলো মিটিং। রাতুল মিটিমিটি হাসছে সামনে বসে। আকাশ তাদের গুরুত্ব দিল না। হসপিটাল থেকে বের হতে মাথা চক্কর দিয়ে উঠল সমীর। বমি বমি লাগছে। কোনো মতে গাড়িতে উঠে বসলো। ড্রাইভার ও নিয়ে আসেনি সাথে। একটা রাস্তা ড্রাইভ করতে পারবে বলে মনে হচ্ছে না। বোতল থেকে পানি খেয়ে চোখ বুজে রইল। এতদিন হয়ে গেল একটা বারের জন্য রিয়ানের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। রেদওয়ান জানিয়েছে তাদের সাথে সেদিনের পর আর কোনো কন্ট্রাক্ট হয়নি। দীর্ঘশ্বাস ফেলল সমী। আজকাল নিজেকে জীবনটা খুব অদ্ভুত লাগে। কোন জীবনে এসে সে পড়ল? আজ বাদে কাল এই সন্তান যখন দুনিয়ায় আসবে, কি পরিচয় দেবে সে? হয়তো দেশের বাইরে চলে যাবে সমাজ থেকে বাঁচতে। কিন্তু বাচ্চাটা কি জবাব দেবে? আর রিয়ান, তার কি একবারও মনে হচ্ছে না তার ক্ষুদ্র অস্তিত্ব সমীর গর্বে? অন্তত একটা বার যোগাযোগ করতে পারলে, নিজ মুখে জানাতে পারল। রিয়ানকে খুঁজতে লোক লাগিয়েছে। ছেলেটার রীতিমতো উধাও। দুবার রিং হতে কল তুলল সমীর অ্যাসিস্ট্যান্ট। ম্যাডাম ফোন করতে যাচ্ছিলেন, খোঁজ পেলে? রিয়ান স্যার চট্টগ্রামে আছে। কটেজে? না ম্যাডাম, ওটা ঘন্টা দুয়েক দূরে একটা পর্যটক মোটেলে। সেরকম কোনো আয়োজনওয়ালা জায়গায় না, নিম্নবর্গের মানুষ গিয়ে ওঠে। বিগত 6 দিন হলো ওখানে আছি। কী করছে আজকাল জানো কিছু? সেরকম কিছু নয়, তবে দুদিন কোথায় বেরিয়েছে কোথায় গিয়েছে সেটা জানি। আপনাকে মোটেলের ঠিকানা পাঠাও? পাঠাও। সমীর লোকেশন চেক করলো। আজ রওনা দিতে পারবে সম্ভবত। শরীরটা মোটেও সুস্থ লাগছে না, খেতে পারছে না তেমন কিছু। বাড়িতে জানানোর মতো কিচ্ছু নেই। এই সময় এমন অবস্থায় কী করা উচিত, কী করতে হয় কিছুই জানা নেই তাই। ঝড়ের মতো এলোমেলো হয়ে গেল জীবনটা। অবশ্য সবই তার খামখেয়ালিপনা। বাচ্চাটার জীবনে না এলে কি কখনো কারোর প্রতি আদৌ সত্যিকারের টান অনুভব করতো সে? এ জীবনে করতো না বোধহয়। কখনো অয়ন, কখনো আকাশ, না জানি আর কত ছেলের পিছনে লেগে থাকতো। অথচ শেষ অবধি তার জীবন আটকে গেল রিয়ানের কাছে। আচ্ছা, রিয়ানকে এত করে খুঁজে পেতে চেয়েছে বাচ্চাটার জন্য, নাকি সুপ্ত কোনো ভালোবাসা তৈরি হয়েছে? হওয়া বোধহয় স্বাভাবিক। কাছে এলে টান তৈরি হয়, নাকি দূরে গেলে সে টান কমে যায়, সেটাই জানা হয়নি রিয়ানের। তবে সমীর খবরের কোনো ধরনের ভাবাবেগ তৈরি হয়নি এর মধ্যে। সমীর মতো মেয়ের গর্ভে আর যাই হোক তার সন্তান থাকতে পারে না, এটা মানতে পারে না রিয়ান। বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ির লিভিং রুমে বসেছে রিয়ান। তার সামনে মুখোমুখি বসা নিলয় তালুকদার। রিয়ান এসেছে নিলয়ের কথা বলতে, মূলত নিলয় ডেকেছে তাকে। নিলয় সিগারেটে এক টান দিয়ে পূর্ণ প্যাকেট বাড়িয়ে দিল রিয়ানের দিকে। রিয়ান নিল না। গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, আমাকে চিনলেন কী করে? শত্রু আমার বন্ধু সেভাবে। রিয়ান ভুরু কুঁচকাল। সিগারেটের ধোঁয়ায় কেমন ভরে গেছে ঘরটা। সম্ভবত নর্মাল সিগারেট শুধু নয় এটা। কে শত্রু আপনার? চৌধুরীরা। আপনার সাথে শিয়ার বিয়ের কথা চলছিল, কারণ কি এটাই? নীলা হাসলো। কী কারণে ঠিক হাসলো বোঝা গেল না। সিগারেটের অবশিষ্ট অংশ পায়ে পিষে ফেললো।
পিচেল করে বলল, সেটা জানা ইম্পর্টেন্ট নয়। আমাকে ডাকার কারণ? প্রিয়াকে চাই তোমার। রিয়ান চমকালো। এই লোকের মোটেও জানার কথা না প্রিয়ার প্রতি তার সফট কর্নারের বিষয়টা। নিলয় বুঝি রিয়ানের মুখের ভাবভঙ্গি বুঝলো, হো করে হেসে বলল, বলতে ভুলে গেছি, তোমরা কক্সবাজার গিয়েছিলে মনে আছে? আমি একই হোটেলে ছিলাম। কোনো এক সকালে সৈকতের দুজনের রাসলীলা তুমি বারান্দা থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখেছিলে। প্রেমিক পুরুষের চোখের যন্ত্রণা আমি টের পেয়েছিলাম। অভিজ্ঞতা আছে কি না তারপর অবশ্য একটু খোঁজখবর করতে হয়েছে। রিয়ান খানিকক্ষণ কপালে ভাঁজ ফেলে সবটা শুনল, স্বাভাবিক গলে বলল, তো এখন প্রিয়াকে চাই? তাতে আপনার কি? অনেক কিছু। চাই কি চাই না? চাই। তা তো সম্ভব নয় আকাশ থাকতে। আকাশ স্বইচ্ছায় তো তোরাই তোমাকে তোমার হাতে তুলে দিবে তার প্রেমিকাকে। রিয়ান জবাব দিল না। লোকটার সামনে কি বলে ও বলতে চায় সেটা অপেক্ষা করে চুপচাপ। নিলয় দ্বিতীয় সিগারেট ধরিয়ে ফেলছে এর মধ্যে। সার্ভেন্ট রিয়ানের জন্য কফি এনে দিলেই যেতে নিলয় বলল, কষ্ট না করে কেষ্ট মিলবে না রিয়ান। কাঁচা খেলোয়াড় আপনি বলতো, আকাশের কাছে তো দুধের শিশু। এরকম বুদ্ধি নিয়ে আকাশ রেহানাজের প্রেমিকাকে নিজের করতে চান? সো চাইল্ডিশ। আপনি যদি আমাকে অপমান করতে ডেকে এনেছেন তবে আমি উঠি। নিলয় উচ্চস্বরে হেসে দু হাতে বসতে বলল রিয়ানকে, রেগে যাচ্ছেন কেন? আপনার ভালোর জন্য বলছিলাম। আর আপনি আমার সামান্য কথায় মুখ ঘুরিয়ে নিয়ে মেয়েটাকে পেতে চাইলে যেটা বলি সেটা করে যান কেমন? সারাদিন অফিসের চাপে খাওয়া নাওয়া ভোলার অবস্থা সকলের। এত এত গরমিলে হিসাব মেলাতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আকাশ রুমে লাঞ্চ নিয়ে এসেছে রাকিব। কারো লাঞ্চ করা হয়নি এখনো। অয়ন আর রেদওয়ান কনস্ট্রাকশন সেকশনে আছে। তারা তিনজনে অফিস মিটিংগুলোতে অ্যাটেন্ড করছে। আকাশ রাতুল এখনও মুখ গুজে বের কিছু হিসাব মেলাচ্ছে। রাকিব খাবার নিয়ে ঢুকতে এক হাতে সব কাগজ সরিয়ে দিল রাতুল। আকাশ বিরক্তির চোখে তাকালো। রাতুল অসহায় কণ্ঠে বলল, ডোন্ট মাইন্ড মেন, 4টে বাজে। খিদে 2 আর 2 যোগ করতে কত হয় সেটাই মনে করতে পারছে না। আর তুই কোটি কোটি টাকার হিসাব ধরিয়ে দিয়ে বসে আছিস, বাঁচতে দে একে। রাকিব হেসে খাবারগুলো রাখলো টেবিলে। একটা চেয়ার টেনে নিজেও বসলো পাশে। আকাশ ফাইলটা চেক করতে করতে খাবার খেয়ে নিচ্ছে। বাকিদের অবশ্যই এত মনোযোগ আসবে না খাওয়ার সময়। অন্য কিছুতে মন দেওয়া রাতুলের পক্ষে অন্তত সম্ভব নয়। আকাশ মুখ তুলল, হাতে চামচটা রেখে রাকিবের দিকে তাকিয়ে বলল, রিয়ানের রিজাইনের কাগজ দিয়ে গেছে? মাথা নাড়ল রাকিব, দিয়ে গেছে ওই দিনে। ও মোটেলে আছে। কী কারণে জানি না, তবে আই এম শিওর কোনো ঘটনাপাক আছে। আকাশ চুপ করে ভাবলো কিছুক্ষণ, পানি খেয়ে গলা ভিজল। গম্ভীর গলা বলল, সৌমি কী করবে জেনেছিস কিছু? বাচ্চাটা রাখবে। রিয়ানকেও খুঁজছে। ওর লোকেরা খবর পেয়েছে আজই। রিয়ান যোগাযোগ করছে সৌমির সাথে? একবারও না। আকাশ দাঁত পিষল। সৌমির উপর তার রাগের শেষ নেই। এই ধরনের মেয়েদের প্রতি তার কোনো জন্মে সহানুভূতি কাজ করে না। তবে এখন হচ্ছে, সামান্য হলেও সহানুভূতি হচ্ছে। সৌমির জন্য নয়, ওই নির্দোষ বাচ্চাটার জন্য, যে পৃথিবীতে আসলে পরিচয়হীন হয়ে বাবা মায়ের পাপের ফসল হিসেবে। বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলার মতো জঘন্য পাপ কাজ আকাশ কখনো করতে বলতে পারে না। ওর উপর নজর রাখবি। রাকিব রাতুল দুজনে মাথা নাড়ায়। গতকাল রিয়ানের খোঁজ পাওয়ার পর থেকে নজর রাখা হয়েছে রিয়ানকে। কোথায় যায় কী করে সব খোঁজ খবর দিতে বলেছে তাদের ঠিক করা লোকদের। আকাশ রাতুলের দিকে ফিরল। রাতুল মন দিয়ে খেয়ে যাচ্ছে। রিমির কথা ভাবলি নাকি? রাতুল অসহায় মুখ তুলল। রিমির সাথে কথা বলতে গিয়েছিল সে। ওরা আপাতত এখানে নেই। রিমি নানা বাড়ি গিয়েছে কোনো এক দরকারে। আকাশ সবটা জানে অবশ্য। রিমি কি ভালোবাসে আমাকে? আকাশ টিস্যু মুখ মুছে খাওয়া শেষ করে তার ঠোঁট উল্টে গম্ভীর করল, সেটা আমি কি করে বলবো? তুই বলতে পারবি। মেয়েটার সাথে কথাই বলতে পারছি না। এই আকাশ, পিয়ার থেকে নাম্বারটা এনে দিবে? ওর আগের নাম্বারটা কাজ করে না। পিয়ার থেকে আমাকে এনে দিতে হবে কেন? তুই নিয়ে নিস। তাও ঠিক। রিমি ফিরলে আমরা যাব ওর বাড়িতে কথা বলতে। তোর যা হাল দেখছি, তোর ভরসা ছেড়ে দিলে ওর বিয়ে হয়ে বাচ্চা হয়ে যাবে, তবু তুই প্রকাশ করতে পারবি না। সবাই এখন কটেজে ফিরল। তখন ঘড়ি কাটা রাত 11টা ছুঁয়েছে। প্রিয়া শিয়া দুজনে সারা দুপুরে
বিকালে ঘুমিয়ে উঠে পড়েছে সন্ধ্যার দিকে। বুয়া এসেছে নিচে সব পরিষ্কার করা। রান্নাবান্না করতে করতে 10:30 এমনিতে বেজে গেছে। দু বোন রান্নাঘরে টুকটাক পরিষ্কার করছিল। সবাই ড্রয়িং রুমে অবধি আসতেই খাবারের ঘ্রাণ নাকে এলো। রাতুল রান্নাঘরে শিয়ার দিকে তাকিয়ে বলল, দোস্ত, এখন থেকে তোকে ভাবি ডাকতে হবে। যতই হোক বড় ভাইয়ের বউ। তোদের বিয়ের পর বাড়িটা কেমন পরিবার পরিবার লাগছে, বিশ্বাস কর। হাসলো সবাই, সম্মতি জানালো রাতুলের কথায়। আসলে তাই। অফিস থেকে সারাদিনের পর বাড়ি ফিরলে মায়ের কথা মনে পড়ে। ছন্ন ছাড়া জীবন। বাড়ি থাক বাইরে থাকলে টেবিলের পর খাবার সার্ভ করা হয়ে গেছে। সবাই উপরে গেল ফ্রেশ হতে। আকাশ উপরে গেল সবার আগে। প্রিয়াকে আর চোখে কয়েকবার দেখলো। মেয়েটা কী করছে রান্নাঘরে, তাকানোর সময় নেই। শিয়া ভাতের বাটি রাখতে এসেছিল টেবিলে। আকাশকে অমন ধীরে সুস্থে এদিক ওদিক তাকিয়ে থাকতে দেখে হেসে ফিসফিসিয়ে বলল, আপনার ম্যাডাম জানাতে না করছে, স্পেশাল কিছু করছে হয়তো আপনার জন্য। আকাশ সেদিক তাকিয়ে কথা বাড়ালো না, দ্রুত উপরে চলে গেল। চিন্তা হয় এক নুডলস ছাড়া যে মেয়ে আর কিছু পারে না, সে গিয়েছে রান্নাঘরে তার জন্য রান্না করতে, কোনো অ্যাক্সিডেন্ট না ঘটলে। খাবার টেবিলে বসতে প্রিয়া সবাইকে প্লেট সাফ করলো। জানা গেল আজকের রান্নার মূল কারিগরি প্রিয়া। রাতুল চোখ কপালে তুলে বলল, প্রিয়া? না মানে, বলেছি যে হাসপাতালে ভর্তি হতে হবে না তো। প্রিয়া ঠোঁট উল্টালো, অভিমান প্রকাশ করলো। এত কষ্ট করে প্রশংসার বদলে না খেয়ে এমন টিচ করার মানে কোনো হয়? অয়ন নিজের প্লেটের দিকে তাকালো। শিয়া খাবার তুলে দিচ্ছে। আচমকা শব্দ করে হেসে ফেলল সে। শিয়া নিজেকে বিবাহিত লাগছে। অয়নের কথায় শিয়া হাসল মৃদু। প্রিয়া আকাশের পাশেই বসেছে, গভীর আগ্রহে বসে আছে আকাশ কখন খাবার খাবে। আসলে বাকি রান্না আর টুকটাক খুন্তি নাড়াচাড়া করছে। তবে আকাশের পছন্দের গরুর মাংস তার নিজে হাতে রাঁধা, যদিও সেটা পই পই করে শিয়া বলে দেওয়ায় রেসিপি অনুযায়ী। আকাশ খাবার মুখে তুলতে যাবে, মেয়েটা সম্ভবত লবণ দিতে ভুলেছে। প্রিয়া হাঁ করে তাকিয়েছে। আকাশ এই মুহূর্তে কী বলবে বুঝে উঠতে পারল না। তবে প্রেয়সীর মন খারাপ করতে একদম চাইল না। চেটেপুটে খাবারটুকু শেষ করে ফেলল। রাতুল সবে পাতে নিয়েছে, ভয়াবহ আগ্রহে মুখে তুলতে সেও খাবার গিলতে ভুলে গেল। লবণ শূন্য, আর বাকি সব কেমন একটা বেশি বেশি পরিমাণ। ততক্ষণে বাকিরাও মুখ তুলছে, সবার একই অবস্থা। এদিকে প্রিয়া হাঁ করে তাকিয়েছে সবার রেসপন্স শোনার জন্য। মুখ খুলে কিছু বলতে যাবে তার আগে আকাশ হুমকির দৃষ্টি দেখলো রাতুল সহ সকলে। চোখের ইশারা করলো চুপচাপ থাকতে। সবাই তাই করলো। বুকের পাথর চাপা দিয়ে প্লেট নেওয়া সবটুকু খাবার শেষ করলো। শুধু তাই নয়, প্রাণ ভরে দোয়া, আশীর্বাদ, প্রশংসা করে গেল প্রিয়াকে। প্রিয়া আহ্লাদের মতো খুশি হলো এ যাত্রা। আর খুশি হলো যখন হাত ধুয়ে ওঠার সময় আকাশ বলে গেল অবশ্য মাংসটুকু যেন তার জন্য তুলে রাখা হয়। আকাশের চোখের ইশারা করলো শিয়ার দিকে। শিয়া খুব আন্দাজ করছিল, তবে প্রিয়া ভুলেও তাকে টেস্ট করতে দেয়নি। প্রথম টেস্ট আকাশকে করাবে বলে জেদ করে বসেছিল। প্রিয়ার নজরে খাওয়া বাদে এতক্ষণ তাকিয়েছিল আকাশের দিকে। শিয়ার খাওয়ার শেষের দিকে সবাই উঠে যেতে প্রিয়া হাত বাড়ালো মাংসের দিকে। ছোট্ট এক পিস নিল, আকাশের জন্য বাকিটুকু রেখে দেবে। শিয়া এঁটো প্লেটগুলো নিয়ে গিয়েছিল রান্নাঘরে। এই ফাঁকে প্রিয়াকে মাংস টুপে নেবে বুঝতে পারেনি শিয়া। দেখে চমকে উঠে নিষেধ করার আগে প্রিয়া মুখ তুলছে খাবারে। মুখে খাবার দিতে রইল, সেটা গেলার পরিস্থিতি হলো না। থুথু করে ফেলে দিল। কাঁদো কাঁদো চোখে তাকালো শিয়ার দিকে। শিয়া দাঁতের জিভ কেটে এসে দাঁড়িয়ে পাশে। তোরা আমাকে বললি না কেন? মজা হয়েছে? আর মিথ্যে বলতে হবে না, খাওয়ার যোগ্য না। সবাই মিলে খেয়ে আমাকে দয়া দেখালি। প্রিয়া অভিমানে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল। আকাশের উপর রাগ হচ্ছে। শয়তান লোকটা আবার বলে তুলে রাখতে, পরে খাবে। তেল মারা একটা পরিমাণ হয়। বাইরে ঝিঝি পোকার শব্দ ভেসে আসছে। কটেজের আশেপাশে বরাবরের মতো নীরব। প্রিয়া ক্রমাগত নাক টেনে যাচ্ছে বারান্দায় বসে। দূরে অন্য সব কটেজে মৃদু আলো এসে চোখে পড়ছে। এত কষ্ট করে রান্না করলো সে, তার থেকে বড় কথা মানুষগুলো এত কষ্ট খাবার খেয়ে নিল বিনা অভিযোগে। তার মন রক্ষার জন্য কষ্ট করলো সকলে। ভাবতে মন খারাপ হচ্ছিল প্রিয়ার। দরজা খুলে কারো ভেতরে আসার শব্দ পেয়ে চোখ মুছল প্রিয়া। চুপচাপ বসে রইল সেভাবে। সে না হয় আকাশ, তবে দরজার ছিটকেনি শব্দ হতে মানুষটা যে আকাশ সেটা নিশ্চিত হলো। আকাশ
ঘর ফাঁকা থেকে সর্বপ্রথম বারান্দায় এলো। প্রিয়াকে পেল সেখানে হাঁটু ভাঁজ করে মেঝেতে বসে আছে। নাক টানার শব্দে বুঝতে পারলো আহ্লাদে কাঁদছিল এতক্ষণ। শিয়ার মুখে শোনা মাত্র চলে এসেছে। নিজে বসলো প্রিয়ার পাশে। দেওয়ালে হেলান দিয়ে ঘেঁষে এলো এবার। ম্যাডাম কি রাগ করেছেন আবার? না, খাবার সত্যি আমি তৃপ্তি সহকারে খেয়েছি, বিন্দুমাত্র কষ্ট হয়নি। প্রিয়া এবার ছলছল চোখে তাকালো আকাশের দিকে। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ওই খাবার মুখে দেওয়ার মতো ছিল না, মিথ্যুক কোথাকার। আকাশ এক হাতে টেনে আনলো প্রিয়াকে, নরম কণ্ঠে বলল, তোমার হাতে রান্না ওটা, এর থেকে বড় আমার কাছে কিছু হয় না। প্রিয়া আবার নাক টানলো, টপ টপ করে পানি পড়লো দুফোঁটা। আমি মোটেও সংশয়ী না, কিচ্ছু পারি না। আকাশ হেসে ফেললো, প্রিয়ার কপালে ছোট্ট চুমুকে বলল, আমার বাচ্চা বউটা আমি রান্নাবান্না কাজকর্মের জন্য থোড়াই বিয়ে করবো? কোলে 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 রাখবো, আদরে মাদরে মুড়ে রাখবো। রান্না জানলে কি, না জানলে বা কি? প্রিয়া দুদিকে মাথা নাড়ল, কান্না গেলে বলল, তা বললে হয়? আমি সব শিখবো, বেশ শিখবো, দরকার হলে আমি শেখাবো। এখন তখন অভিযোগ করবেন না তো? অভিযোগ করব না, তবে অভিযোগের আছে আমার অন্য কিছুতে। কিসে? আর কয় শুক্রবার পেরিয়ে যাবে ম্যাডাম। আকাশ কিসের কথা তুলছে টের পেতে ইতস্তত করলো প্রিয়া, গলা নামিয়ে কণ্ঠে বলল, 2 বছরে যতগুলো শুক্রবার হয়। এটা কিন্তু কথা ছিল না। আমার ভয় করে এভাবে না জানি। আকাশ অন্যদিকে তাকিয়ে রইল। প্রিয়া থামলো না, সময় নিয়ে ভাবলো, কথা ঘুরানোর চেষ্টা করলো। আকাশ শার্টের অস্তিত্ব টেনে বলল, আমার মন ভালো করার একটা টিপস দেই আপনাকে, শুনবেন? আচ্ছা বাদ দিন, আমার কথায় না শুনে যাবেন কোথায়? আকাশ দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে থাকে প্রিয়ার দিকে। তার মা, এরপর এই, আর এই একটা মানুষ, আর আকাশ এর উপর অধিকার ফলে দুবার ভাবতে হয় না। এরা মনে প্রাণে নিশ্চিত আকাশ তাদের কথা শুনতে বাধ্য। প্রিয়া খানিকটা দম নিয়ে বলল, এখানে আসার পর একদিন আমাকে নিয়ে স্পেশালভাবে ঘুরতে বেরিয়েছেন, আজকে বেরোবেন, পাহাড়ের কোনায় কোনায় ঘুরে দেখাবো। আকাশ ঘড়ি দেখলো, অবুঝের মতো কথাবার্তা, ঘড়ির কাঁটা রাত 12টা। সারাদিনে ঘুম পড়ে শরীর পড়ছে না, 2 রাত হলো ঘুম নেই। তার উপর তার গাড়িটা নিয়ে গেছে ড্রাইভার, একটু সমস্যা হয়েছে, বাইকের চাবি ঢাকায় ভুলে ফেলে এসেছে। এমন নয় যে এখানে গাড়ি নেই, অয়নের গাড়ি আছে, তবুও বেশ কিছু ফাইল ক্লিয়ার করতে হবে জোস রাতের মাধ্যমে, উপায়ন্ত নেই। প্রিয়ার কথায় উত্তরে স্বাভাবিক গলে বলে, বিয়ের পর স্বামী নিয়ে ঘুরো, পরপুরুষের সাথে এত চিপায় চাপায় ঘোরাঘুরি, লোকে খারাপ ভাববে। প্রিয়া ভুরু কুচকাল, আকাশের কণ্ঠে গম্ভীর শুনল, রেগে আছে নাকি কি লোকটা? চাইলে নাচতে নাচতে বিয়ে করতে চলে যাওয়া যায়, আর তার বুঝি ভয় করে না? বিয়ে পাগল লোক হয়ে বসে আছে, কথায় কথায় বলো, চলো বিয়ে করি। ঘুরতে নিয়ে যাচ্ছেন কিনা বলুন? পাহাড়ে কোনা দেখে কি লাভ? আমার অফিসের কাজ দেয়, করে দাও। লাভ হয় বউ, বড্ড আনরোমান্টিক আপনি। আকাশ ভুরুজোড়া কপালে তুলে অবাক হয়ে তাকালো। কথাটা যেন প্রিয়া বড্ড নির্বিকার, যেন এই মুহূর্তে যা বলল তা এটা চির সত্য, আর সে বিষয়ে শতভাগ নিশ্চিত। আকাশ প্রিয়ার কোমর টেনে কাছে এলো, খোপা করা চুলগুলো খুলে দিতে ঝরঝর করে পিঠের উপর ছড়িয়ে গেল চুলগুলো। কোমর চেপে রেখে মুখ ডুবলো প্রিয়ার কণ্ঠদেশ, নাক ঘষল সেখানটায়। প্রিয়া হাত ঠেকালো আকাশের চুলে, খামচি ধরে খিচে চোখ বন্ধ করে নিল। মুখ তুলে গভীরভাবে ছুঁয়ে দিল তার পাতলা ছোট জোড়া। আকাশ সেখানে আলতো করে চুমুকে হাসকি বলল, দিস ইজ দ্যাট এ জোক? আর কোথায় ছুঁয়ে দিলে ফিল করতে পারবে আমি রোমান্টিক? দিস ইজ ডিপ কিস অফ ইউর লিপস নট এনাফ? আকাশ প্রিয়া পর্ব 15, পুরো গল্পটা প্লেলিস্টে। আকাশ প্রিয়া সাজের মায়া, এগুলো কন্টিনিউ আসতে থাকবে, অনেক বড় সিরিজ, শেষ হতে টাইম লাগবে।